আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। উপস্থিত সম্মানীয় শিক্ষক মণ্ডলী, সর্বপ্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে আলোচনা প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের মিটিংয়ের আলোচ্য বিষয় আপনারা অবগত আছেন, সেটি হলো দুর্বল পরীক্ষায় তুলনামূলকভাবে যারা কম নাম্বার পেয়েছেন তাদের জন্য ফিউচারে ভবিষ্যতে আমাদের কি করণীয়, এই টপিকের উপর আমাদের আলোচনা হবে। এটার উপরে আমরা থাকব। দুর্বল শিক্ষার্থীদের জন্য, আমরা যারা দুর্বল শিক্ষার্থী আছে এদের জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আজকে কিছু পরামর্শমূলক দুর্বল শিক্ষার্থীদের জন্য আমাদের কি কি করণীয় আছে সেটার উপর সংক্ষিপ্ত আকারে আমি ইনশাআল্লাহ কথা বলছি। প্রতিটি ক্লাসেই কিছু দুর্বল শিক্ষার্থী থাকে, এটা সব ক্লাসেই। যারা পড়াশোনায় ধীরগতি থাকে, তাদের বুঝের ক্ষমতা দক্ষতা একটু কম থাকে। তো এই যারা বুঝের ক্ষমতা একটু কম, যাদের দক্ষতা কম, তাদেরকে যদি উপেক্ষা করা হয়, এড়িয়ে চলা হয়, তাকে ইগনোর করা হয়, ইনসাল্ট করা হয়, তাহলে আস্তে আস্তে তারা কিন্তু জড়ে পড়ে যায়। আপনি যদি একটা ক্লাসে শিক্ষার্থীদেরকে সবসময় বলেন যে তুমি পারো না, পারে না, এরা পারে না, এরা পারে, মানে এরকম ডিভাইডেড যদি করা হয়, তখন ওই শিক্ষার্থীর মতো একটা মনের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয় যে আমার দ্বারা পড়ালেখা করে লাভ নাই, আমি কিছু করতে পারবো না, সবাই পারে, আমি পারি না, আমি পারি না হিসেবে ক্লাসে চিহ্নিত, আমি খারাপ ছাত্র হিসেবে চিহ্নিত। আস্তে আস্তে এই ছাত্রগুলো ঝরে পড়ে যায়, তাদের ভিতরে হতাশা কাজ করে। তো এই জন্য সুন্দর একটা পরিবেশ এবং অধিক অনুশীলন করলে, সুন্দর একটা পরিবেশ পেলে যারা বুঝের ক্ষমতা কম তারাও আস্তে আস্তে তাদের মধ্যে দক্ষতা বৃদ্ধি পায়। আস্তে আস্তে কী পায়? দক্ষতা বৃদ্ধি পায়। আপনি দেখুন, এটা যদি আমরা কোরআন এবং হাদিস থেকে যদি এটা পর্যবেক্ষণ করি, যে এই যে মেনি মেন্স আছে, অনেক মানুষ একটা ক্লাসের মধ্যে, কিছু বাচ্চারা পড়া বুঝতেছে আর কিছু বাচ্চারা পড়া বুঝতেছে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টিগতভাবে এরকম বৈষম্য করে সৃষ্টি করছেন? আপনাদের কি মনে হয় যে একজনের জন্য একরকম বিবেক দিছে, বোঝার ক্ষমতা দিছে, আরেকজনকে তাকে দেয় নাই, তাকে বৈষম্য করে দুর্বল করে রাখছে? এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত ফিতরাত এরকম? কথা বলে সবাই আকীদাগত? আপনার বিশ্বাস এটা? আপনার কি মনে হয়? আপনাদের কি মনে হয়? সমান? কি? হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। কোরআন হাদিস বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সমস্ত মানুষকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছেন, সবার জন্য কোরআন সহজ করেছেন। তো সব নারী পুরুষ তারা একজন ভালো আমল করলে একজন পুরুষ যা পাবে, একজন নারী সেই আমলটা যা করে সেটা যদি করে সেই সব সমানভাবে পাবে। এটা তো পার্থক্য নাই, বৈশিষ্ট্যগত সৃষ্টিগত টাকচারগত পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা কখনো দেন নাই যে এদেরকে কোরআন বোঝার জন্য, দিন বোঝার জন্য এদের বিবেক বুদ্ধিটা প্রখর করে দিছি আর এদেরকে দুর্বল করে দিছি। এটা জীবনও না, এটা বৈষম্য। আল্লাহর কাছে এটা হতেই পারে না। আল্লাহ ইনসাফ, আল্লাহ সবাইকে ইবাদতের উপযুক্ত হিসেবে সেই বুঝ দক্ষতা দান করছে। তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের যে চেষ্টা, সেই চেষ্টার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকার কারণে এখানে কিছু মানুষের তাকে তার ফলাফলটা ভোগ করতে হয়। এটা হলো কোরআন হাদিসের থিওরি। আর বিজ্ঞানের থিওরি কি বলে? আধুনিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের তথ্য হলো, এই যে ক্লাসে যারা দুর্বল থাকে, আধুনিক বিজ্ঞান গবেষণার তথ্য থেকে যে মূল তথ্যগুলো পাওয়া যায় তার মধ্যে একটা হলো নিউরো সায়েন্সের নিউরোপ্লাস্টিসিটির যে একটা প্রমাণ বহন করে যে অধিক অনুশীলন এবং একটা সহায়ক পরিবেশ যদি পায়, তাহলে যারা কম বুঝে তাদের মধ্যে আস্তে আস্তে দক্ষতা বৃদ্ধি পায়। এটা বিজ্ঞান বলছে। তারপরে লার্নিং থিওরি একটা, যে আপনি পড়ানোর যে একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি আছে, এটা যদি চেঞ্জ করা হয় তাহলে অনেক দুর্বল শিক্ষার্থীরাও তাদের মধ্যে দ্রুত অগ্রগতি সৃষ্টি হয়। এটা গবেষণার মধ্যে তারা প্রমাণ করছেন, বিজ্ঞানীরা। তারপরে আরেকটা হলো মোটিভেশনাল আপনার সাইকোলজি। মোটিভেশনাল সাইকোলজি হলো দুর্বল শিক্ষার্থী যদি কি আপনি বেশি উৎসাহ প্রেরণা দিতে পারেন যে তুমি তো পারো, তুমি তো একটু কম পারছো, তুমি কিন্তু আসলে পারো, তুমি কিন্তু পারবেই। আর আপনি যখনই পারবে না, পারো না, পারে না, এই তুমি পারো না, পারে না, এই ছাত্রগুলো দুর্বল, এই কিছুই পারে না, তখন এর ভিতরে একটা নেগেটিভ সাইকোলজি সৃষ্টি হয়, যেটা এটা আরও পিছিয়ে পড়ে। আপনি একটা দুর্বল শিক্ষার্থীকে দেখবেন, যদি আপনি তাকে
পজিটিভ মানে মোটিভেশনাল সাইকোলজিটা আপনি ধারণ করেন, তাহলে সেখানে বলা হয়েছে বিজ্ঞানের তথ্যতে 40%, 40% তার কম বুঝটার মধ্যে দক্ষতা বৃদ্ধি পায়, অর্থাৎ তার বুঝের বৃদ্ধি পায় যদি শুধু মোটিভেশনাল ইমপ্রেস করার কারণে। তুমি তো পারো, আর একটু কম পারছো, এই লেখাটা হয়ে গেছে, আরেকটু হয়ে সুন্দর হলে তোমার পেয়ে যাবে। আমরা কি এইভাবে ইমপ্রেস করি? আমরা কিন্তু সবসময় অনেক সময় শিক্ষার্থীদের একটা প্রবণতা, শিক্ষকদের অধিকাংশ শিক্ষক পারে না, এটা পারে না, ছাত্র পারে না, কিছুই পড়ে না, আপনার ছেলে পারে না, মেয়ে, কখনো এই কথাটা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক বুঝের ভিন্নতা দিচ্ছেন, সব ছাত্র সমান পারবে না। আপনি একটা গার্ডিয়ানকে যদি বলেন যে আপনার ছাত্র পারে না, তখন কিন্তু আরও তার মন খারাপ হয়ে যায় যে আরে আমার ছেলেটা পারে না, এর কাজে বলো, এর কি করো, কাজে দেও, অন্য কিছু দেও। আজকের থেকে এই নাবাচক শব্দটা শিক্ষার্থীর ক্ষেত্রে, অভিভাবকের ক্ষেত্রে ভুলে যান যে হ্যাঁ আপনার ছেলেটা আসলে একটু চঞ্চল, দুষ্ট বলা দরকার নেই, হ্যাঁ একটু আরেকটু চেষ্টা করলে ভালো পারবে, পারে না, আরেকটু চেষ্টা করলে ভালো পারবে, এই যে হাবাচক কথাগুলো এটা বলা। তারপরে আরেকটা হলো ফোকাস লার্নিং রিসার্চ, যেটাকে বলা হয় আপনি যদি পড়াশোনার লার্নিংয়ের ব্যাপারে বিশেষ একটা ফোকাস দিতে পারেন, যেমন বিশেষ করে দুর্বল শিক্ষার্থীদের জন্য একটা ছোট ছোট আলাদা টিম গঠন করা, যারা দুর্বল আছে ক্লাসের মধ্যে তাদের জন্য একটা আলাদা টিম গঠন করে দিলেন, যে এরা দুর্বল বা এরা একটু কম পারে, এদেরকে একটা গ্রুপ করে আলাদা আলাদা করে দিলেন। তাহলে কি হয়, আধুনিক বিজ্ঞান বলছে যে যারা ক্লাসে কম থাকে তাদের মধ্যেও বুঝের বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি পায়, একসময় তারা ভালো কিছু অর্জন করতে পারে। এখন আসেন আমাদের করণীয় কি, দুর্বল শিক্ষার্থীদের জন্য আমরা কি করতে পারবো ফিউচারে, নেক্সটে আমাদের জন্য 15টি কাজ করতে হবে। আজকে 15টি পয়েন্টের কথা বলবো সংক্ষিপ্ত আকারে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আমাদের 15টি কাজ। তার মধ্যে প্রথম কাজ হলো গ্যাপ চিহ্নিত করে আলাদা পরিকল্পনা তৈরি করা। শিক্ষার্থীদের কোন কোন জায়গায় গ্যাপ আছে, আপনি যে সাবজেক্ট পড়াইতেছেন সেখানে গ্যাপটা চিহ্নিত করেন। সে অঙ্কের বেসিকের মধ্যে কোথায় দুর্বলতা, আরবির বেসিকের মধ্যে কোথায়, রিডিংয়ে, স্পিকিংয়ে, লার্নিংয়ে বা যে কোনো যে কয়েকটা ফোর স্কিলের মধ্যে কোন জায়গায় দুর্বলতা, সে কি তার সাউন্ডসের সমস্যা, উচ্চারণের সমস্যা, মাখরাজের সমস্যা, ফনিক্সের সমস্যা, এইভাবে আলাদা আলাদা গ্যাপ চিহ্নিত করে তাকে সমাধান করার চেষ্টা করতে হবে। তারপরে হলো 2 নাম্বার হলো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা। ছোট একজন যখন দুর্বল শিক্ষার্থী থাকে, আপনি তাকে পড়ার জন্য খুব বড় বড় প্রথমে দিলে কিন্তু হবে না, আস্তে আস্তে ছোট একটা লক্ষ্য নির্ধারণ করা, যে আজকে তার দুর্বলতার মধ্যে আজকে কি শিখাবো আমরা। তার অনেক দুর্বলতা আছে, লেখায় দুর্বলতা, বলায় দুর্বলতা, শোনায় দক্ষতা কম। এখন এটা সব যদি আপনি পারেন একসাথে করেন, তারপরে চাপ সৃষ্টি হয়ে যাবে। ছোট প্রথম আপনি কি করেন, বলার একটা দক্ষতা তৈরি করেন, যেমন মাখরাজগুলো আছে, সাউন্ডসগুলো আছে, এগুলো ছোট লক্ষ্য নির্ধারণ করা। তারপরে 3 নম্বর হলো ভিজুয়াল এডস ব্যবহার করা। ভিডিও মানে ভিজুয়াল যেটা আছে, ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, আমি কিন্তু ক্লাসে নিয়ে যাই, এগুলো মাঝে মাঝে নিয়ে যাই, ডিভাইসের মাধ্যমে বাচ্চাদেরকে বোঝান, দেখবেন তাদের অ্যাটেনশনটা, মনোযোগটা আগের চাইতে অনেক বেড়ে যাবে। আপনি একটা টপিক নিজে লেকচার তৈরি করেন, এটা তৈরি করে আপনি মোবাইলে দেখান, না হলে এটারই পড়ানোর বিভিন্ন প্রযুক্তি আছে, এটা আপনি দেখান কিভাবে, দেখবেন ছাত্রদের মধ্যে একটা ভালো ফলাফল আপনি ফিডব্যাক পাবেন। 4 নাম্বার হলো পুনরাবৃত্তি ও রিভিশন সেশন রাখা। দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একটু রিভিশনের ব্যবস্থা করা, বারবার একটু তাদেরকে জিকির পদ্ধতিতে, আপনি যারা ভালো ছাত্র তাদেরকে যেটা দিচ্ছেন আপনি দুর্বল শিক্ষার্থীদের জন্য আরেকটু বেশি দেন। কি 5 নাম্বার হলো ইতিবাচক দেওয়া, যেমন ভুল হলেও আপনি ভুলটাকে, তোমার ভুল হয়েছে তা এইভাবে না, বরং আপনি বলবেন কি যে ভুল হলেও প্রশংসা করা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে সুন্দর হয়েছে, অনেক তুমি পারছো। আমি এইগুলো পর্যবেক্ষণ করে দেখতেছি যে এগুলোর এত একটা সাড়া পাওয়া যায়। আমি ক্লাস 5-এ যারা দুর্বল শিক্ষার্থী আছে অনেকেই, যে আব্দুর রব, তারপরে ইসমাইল যারা আছে, মাশাআল্লাহ এত সুন্দর ফিডব্যাক করা দিতেছে, আমি এগুলো প্রয়োগ করতেছি। তারপরে আত্মবিশ্বাস বাড়াতে, সহজ প্রশ্ন থেকে শুরু করা, আত্মবিশ্বাস বাড়াতে, যারা দুর্বল আছে আপনি তাদের আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য সহজ প্রশ্ন করবেন, যে তুমি তো পারো, তার ভিতরে একটা ভিত তৈরি করতে হবে, মজবুত খুঁটি, যে আমি পারবো, এটা সহজ প্রশ্নের মাধ্যমে হতে পারে। তারপরে আপনার পিয়ার সাপোর্ট, 7 নাম্বার হলো পিয়ার সাপোর্ট, হলো আপনি যারা দুর্বল টিম গঠন করে দিলেন, তাদের মাঝে যারা দক্ষ আছে, ভালো আছে, পারে, তাদেরকে একজন দলনেতা বানাই দিলেন, বা তাদের মধ্যে একজনকে অন্তর্ভুক্ত করে দিলেন,
যে তার মাধ্যমে সে এটাকে মনিটরিং করবে, দেখবে, দেখভাল করবে, বা এখানে ভুল ত্রুটি সে সংশোধন করে দেবে। এটা করে, এটাকে পিয়ার সাপোর্ট বলে। ঠিক আছে। 8 নাম্বার হলো সামনের সারিতে বসানো। ক্লাস ম্যানেজমেন্টের জন্য যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদেরকে আপনি সামনে বসাবেন। সবসময় তারা পিছনে বসে রয়েছে, তাই তো হবে না, দুর্বলদেরকে সামনে বসাতে হবে। ঠিক আছে। 9 নাম্বার অতিরিক্ত সময় দেওয়া। আপনি যদি যারা সবল আছে ক্লাসে যারা পড়া পারে তাদেরকে যে আপনি সময়টা দিবেন, দুর্বলদের পিছনে একটু বেশি সময় দিতে হবে। 10 নাম্বার হলো প্রশ্নোত্তর ভিত্তিক শেখানো। আপনি দুর্বল যারা আছে তাদেরকে প্রশ্নোত্তর পত্র শিখান। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ফলপ্রসূ পাওয়া যায় বাচ্চাদেরকে প্রশ্নোত্তরের মাধ্যমে শিখাইলে। আপনি ক্লাসে অনেক পড়াইলেন, এই পড়া দিলেন, বাচ্চারা আপনি আগামী ক্লাসে কি ধরবেন কি এটাই কিন্তু বুঝলো না। আর আপনি যদি ক্লাসে প্রশ্নোত্তর পথে শিখাই দেন তাহলে কি হলো, যে এটা আমাকে ধরতে পারে, এটা পরীক্ষা আসতে পারে, তার কাছে একেবারে সহজ ইজি হয়ে যাবে। এটা একটা পড়ানোর পদ্ধতির মধ্যে হলো প্রশ্নোত্তর পদ্ধতিতে পড়ানো। আপনি জিজ্ঞেস করলেন, বলো তো এটা কি, আবার আপনি উত্তর বললেন, মানে যা পড়াইলেন সেখান থেকে প্রশ্ন বের করা, একটা পুরা পড়াটার প্রশ্ন তৈরি করা, প্রশ্নের উত্তর বলা, আপনার সাথে বললেন সে সাথে বললো, জিকির পদ্ধতি পড়ানো এটা। তারপরে অ্যাসাইনমেন্ট বিভাজন, বড় কাজে ছোট অংশে ভাগ করা, অর্থাৎ যে কোনো বড় জিনিসটাকে ছোট করে লেখানো বা ছোটভাবে ভাগ করা। এটা হলো 11 নম্বর কাজ। 12 নম্বর হলো অবমূল্যায়ন না করা, সম্ভাবনা খুঁজে বের করা। আপনি যদি দুর্বল শিক্ষার্থীদেরকে অবমূল্যায়ন করেন ক্লাসে, যে এরা পারে না, এদেরকে কাজ করা সম্ভব না, আস্তে আস্তে জড়ে যাবে। আপনি তাদেরকে সম্ভাবনাটা খুঁজে বের করুন। প্রত্যেকের ভিতরে একটা সুপ্ত প্রতিভা লুকায়িত আছে। হয়তো বা একজনে পড়ায় ভালো পারে কিন্তু আরেকজনের লেখা তার সুন্দর না, দেখবেন। আবার একজনের লেখা ভালো পারে, পড়ায় ভালো বলতে পারে না। আবার একজন বক্তৃতা সুন্দর করে বলতে পারে, পড়ায় ভালো পারে না। প্রত্যেকের আলাদা একটা প্রতিভা আছে না? আপনি এটা খুঁজে বের করেন, খুঁজে বের করে তাকে ইমপ্রেস করুন। কখনো অবমূল্যায়ন করা যাবে না। আমরা যদি সেটা তেলের মাথায় তেল দিই, কথার কথা, যারা ভালো পারে এদের কি নিয়ে কাজ করি, তাহলে আমি সফল টিচার হতে পারলাম না। আমি যখন ক্লাসের সবাইকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে সবার ভিতরে সুন্দর একটা পড়া দিতে পারবো, দুর্বলদেরকে এগিয়ে নিয়ে আসতে পারবো, তাহলে তো আমি সফল, আমি কাজ করতে পারলাম। আরে ভাই, সফল তো ওরা, তো সফলতা আছে, মা কাজ করে, প্রাইভেট কাজ করে। আর যারা দুর্বল জড়ে পড়ে আছে, আপনি যদি ভিতর থেকে একটা অনুভূতি চিন্তা করেন যে একজন ছাত্র প্রাইভেট পড়তে পারতেছে, মা সচেতন, কিন্তু আরেকজন ছাত্রর বাবা মা সচেতন না, গার্মেন্টসে চাকরি করে, ভালো টাকা পয়সা নাই, ওই ছেলেটার ভিতরে প্রতিভা আছে, সম্ভাবনাময় আসে, ওইটাকেও তো আমাদের উঠিয়ে নিয়ে আসা, বা ওইটাও যেন আমার কোনো কাজের কারণে যেন অবহেলায় না ভুগে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু আমরা সেখানে জবাব দিতে আসি। এটা কি নীতি নৈতিকতার দিক দিয়ে আমাদের ভিতরে প্রশ্ন জাগে না এই ধরনের? আমার কিন্তু এটা সৃষ্টি হয় যখন গার্ডিয়ানরা বলে যে আমাদের তো এত টাকা পয়সা নাই, আমরা তো এত খোঁজ খবর রাখতে পারি না, আমাদের দুইজনের চাকরি করতে হয়, অনেক আশা করে আপনাদের মাদ্রাসায় দিছিলাম যে ভালো কিছু পাওয়ার জন্য, তা আমরা দেখলাম যে হে আগের মতোই, অন্য অন্য জায়গায় যেরকম এই জায়গা তো সেরকম। এটা কিন্তু এখন প্রচলিত অনেক শোনা যাচ্ছে যে আশা করে এখানে আসছিলাম হে অন্য অন্য প্রতিষ্ঠানের মতোই। তা আমরা চাই এটা বৃদ্ধি করতে, কিভাবে বাড়ানো যায়। আচ্ছা, 13 নম্বর হলো প্রতিদিন 2 থেকে 3 মিনিট আপনি একান্ত মনোযোগ দিন। যারা দুর্বল শিক্ষার্থী আছে, আপনি ভালো ছাত্রদের পিছনে যে সময়টা দেন, এই দুর্বল শিক্ষার্থীদের 2 থেকে 3 মিনিট সময় আপনি প্রতিদিন বেশি দিবেন আজকে থেকে ইনশাআল্লাহ। 14 নম্বর হলো অভিভাবকের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। আপনি অভিভাবকের সাথে যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদের জন্য, যে হ্যাঁ আপনার বাচ্চাটা এতটুকু ছিল, এই মান হয়েছে, এরকম হয়েছে, আরেকটু চেষ্টা করেন, মানে কন্টিনিউ একটা যোগাযোগ রক্ষা করা। আমরা কি এটা করি? আমরা কিন্তু করি না যোগাযোগটা। আচ্ছা, 15 নম্বর হলো অগ্রগতির রেকর্ড রাখা, সেটা আলোচনা প্রোগ্রামে বা পরামর্শ সভায় সেখানে পেশ করা। আপনার দুর্বল শিক্ষার্থীর জন্য আপনি কি করতে পারলেন, এটা একটা রেকর্ড রাখলেন, রাখার পরে শিক্ষক পরামর্শ সভায় পেশ করলেন যে আজকে আমাদের ক্লাসের এই দুর্বল শিক্ষার্থীর এই জায়গায় পৌঁছে গেছে, তার মান বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা 15টা বিষয় আজকে আপনাদের মাঝে আলোচনা করলাম দুর্বল শিক্ষার্থীদের জন্য আমাদের ভবিষ্যৎ কি করে।